নবম শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের দশম অধ্যায়ের বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে। প্রথমে আমি তোমাদেরকে বাংলাদেশের ভূপ্রকৃতি হিসেবে বাংলাদেশ ভূপ্রকৃতি কীভাবে ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পর্যায়ে আমরা তোমাদেরকে একটি মানচিত্র, চার্টের যে মানচিত্র আছে সেটা একটু দেখাই, ভূপ্রকৃতিগুলি সঠিকভাবে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা আশা করি তোমরা একটা মনোযোগ সহকারে শুনবে। আজকের আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতি তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত প্লাইস্টোসিন কালের টারসিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3 সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তিন ভাগে ভাগ করা যায়। আমি একটু ব্ল্যাকবোর্ডে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে হলো টারসিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3 সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তাহলে আমরা আবার আরেকবার ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা এখানে বোর্ডে লিখে দিলাম। 1 নম্বর টারসিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3 সাম্প্রতিককালের প্লাবন সমূহ। এখন আমরা এই তিনটি ভাগ বিস্তারিত আলোচনা করব, এবং একটি আমরা চার্টের মাধ্যমে আমরা দেখব এটা আমরা কিভাবে, কোথায় টারসিয়ারি যুগের পাহাড়সমূহ কোন কোন বাংলাদেশের কোন এলাকাগুলি, এবং কখন কি ধরনের পাহাড় এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে আছে, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ কাকে বলা হয়, এবং এটা কখন কোন কোন ধরনের পাহাড়গুলিকে সাধারণত বা ভূমিগুলিকে প্লাইস্টোসিন সোপান বলা হয়, আর সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা একটা চার্টের মাধ্যমে আমরা এটা একটু দেখব। তাহলে আমরা একটু দেখি চার্টটা কোথায়। এটা নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি চার্টের মাধ্যমে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখানে আমি প্রথমে বাংলাদেশের অবস্থান এবং আয়তন এবং সীমা তিনটা নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলাদেশের অবস্থান, এরপরে দ্বিতীয়ত হলো এটার আয়তন কত এবং সীমা, অর্থাৎ বাংলাদেশের উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা একটু খেয়াল করি আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি। এখন প্রথমে আমরা দেখব বাংলাদেশের অবস্থান, কত অক্ষাংশ এবং কত দ্রাঘিমা রয়েছে, এটা আমরা একটু খেয়াল করে দেখি। এখন এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপরের মানচিত্র, সাধারণত এটা মানচিত্রের উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, এটা ডান প্রস্থ হলো পূর্ব, বাম পাশ হলো পশ্চিম। এখন এখানে বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে, দেখা যাচ্ছে 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আর এখানে হলো অক্ষাংশ হচ্ছে, অর্থাৎ এই 21 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে শুরু করে
26 ডিগ্রি 21 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। আর এখানেও এরকম আমরা যদি এটাকে সঠিক ভাগ করি তাহলে এটা সঠিকভাবে দেখা যাচ্ছে যে 28 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। তাহলে সেক্ষেত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমরা নির্ণয় করতে পারলাম, এখানে দেখলাম। এখন আমরা যে এখানে এই বাংলাদেশের, যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, সেই হিসাবে বাংলাদেশের যেতটুকু সীমানা, যেতটুকু আয়তন রয়েছে, সেই আয়তন অনুসারে বাংলাদেশের এটা আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তার ভিতরে এইটা বাংলাদেশের যেটুকু আয়তন রয়েছে তার মধ্যে ভূপ্রকৃতি অনুসারে এখানে আগে আমরা এখানে লিখেছিলাম 3 ভাগে ভাগ করা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এখানে এক ধরনের চিহ্ন দেওয়া আছে। এই মানচিত্রের ভিতরে এরকম চিহ্ন যেখানে যেখানে আছে সেই জায়গাগুলি, সেই এলাকাগুলি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তাহলে আমরা এখানে এই অঞ্চলটা টারশিয়ারি যুগের পাহাড় সমূহ দেখা যাচ্ছে। এই বাংলাদেশের এটা হলো কি পূর্ব দক্ষিণ পূর্ব, বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকা নিয়ে এই জায়গাটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আর উত্তর এবং পূর্ব অঞ্চল, এই অঞ্চলগুলিও হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এখন টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলগুলি এবং উত্তর পূর্ব অঞ্চলগুলি। এই অঞ্চলগুলি অর্থাৎ সিলেট, মৌলভীবাজার এবং নেত্রকোনা, এই সমস্ত এলাকা নিয়ে এই অবস্থান। এটা এই উত্তর পূর্ব অঞ্চল, আর এইটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চল। এই অঞ্চলগুলি হলো 2 ভাগে ভাগ করা যায়। তাহলে কাজেই আমরা এখন এই লক্ষ্য করলাম, এখানে উত্তর দিকে রয়েছে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলগুলিতে আছে এই যে পাহাড়গুলি। সাধারণত এগুলি বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের উত্তরে বাংলাদেশ সবচেয়ে বৃহৎ, অর্থাৎ ওয়ার্ল্ড যে মানে হিমালয় পর্বত যে উত্থিত যখন হয়েছিল, এইরকম এর পরবর্তী যে পাহাড়গুলি বাংলাদেশ দেখা যাচ্ছে, এইগুলি সব এই সমভূমিতে যেমন আছে আরাকানের, সেই মায়ানমার আরাকানের পাহাড়, তারপরে হচ্ছে এই আসামের সেই লুসাই পাহাড়, যেই ধরনের পাহাড়গুলি, এই সমগোত্রীয় পাহাড়গুলি লক্ষ্য করা যায় একই ধরনের। তাহলে এখানে এই পাহাড়ি এলাকাগুলি সাধারণত বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আমরা লক্ষ্য করতে পারি। 2 নম্বর আসবো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এখানে এটার বামে এক ধরনের চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলি হলো ছোট ছোট বৃত্ত, অর্থাৎ এই গোলাকৃতি ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। ওই অঞ্চলের এরকম চিহ্ন যে বাংলাদেশের যে এলাকাগুলিতে রয়েছে, সেই এলাকাগুলি সাধারণত এইটার অর্থাৎ এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তাহলে এখানেও প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এখানে দেখা যাচ্ছে যে এই বরেন্দ্রভূমি এলাকা, তারপরে হচ্ছে এই মধুপুর এবং লালমাই পাহাড়। এই যে বরেন্দ্রভূমি, মধুপুর এবং লালমাই পাহাড়, এই পাহাড়, এই যেগুলি আছে, টিলা নামে পরিচিত জুলিয়ান্তানি, এইগুলি সহ এখানে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এখন আমরা প্রথমে জানবো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বলতে আমরা কি, যে প্রায় আজকে প্রাচীনকাল, অর্থাৎ 2500 অর্থাৎ 2500 বছর পূর্বে সাধারণত এই পাহাড়গুলির যে সময়কালটা, সেই সময়কালটাকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। অর্থাৎ এই পাহাড়ের উচ্চতা বাংলাদেশের উত্তর, এখানে পশ্চিম এবং উত্তর এই এলাকাগুলি যে উচ্চতা এবং সমুদ্র উপকূলবর্তী উচ্চতা থেকে অনেক পার্থক্য হয়ে গেছে বেশ। সেই দিনাজপুর উচ্চতা, মধুপুরের উচ্চতা, বরেন্দ্রভূমির উচ্চতা এক রকমের নয়। সমুদ্র উপকূলবর্তী যে এলাকার উচ্চতা, এখানে উচ্চতা তার ভিতরে অনেক বেশি, অর্থাৎ ভূমির যে উচ্চতা লক্ষ্য করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এখানে এটা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর এবং কুমিল্লার সেই লালমাই পাহাড়।
তো এখানে এই চিহ্নগুলি যেখানে দেওয়া আছে এরকম এই এলাকাগুলি সাধারণত এরকম লক্ষ্য করা যায়। এই পাহাড়গুলি সাধারণত এটা আমরা এটা লক্ষ্য করলাম এইখানে যেরকম চিহ্ন এই জায়গাটাও সঠিকভাবে সেরকম চিহ্নিত করতে পারলেই হলো। আচ্ছা, এরপরে বাংলাদেশ সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এইটাও সাম্প্রতিককালে প্লাবন সমভূমিকে ওখানে এটাকেও এরকম যে এই প্লাস্টোসিন টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এবং প্লাস্টোসিনিক্যালের সমূহ এই দুইটা অংশ বাদ দেওয়ার পরে যে বিশাল বাংলাদেশের যেটা রয়ে গেছে সেটাকে আমরা বলবো এখানে এটা হলো প্লাস্টোসিন, অর্থাৎ এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, অর্থাৎ বাংলাদেশের সমভূমির পরিমাণই সবচেয়ে বেশি। এখানে এই সমভূমি অর্থাৎ সাম্প্রতিককালে প্লাবন সমভূমি যেটা রয়ে গেছে সেটাই বেশি। এখানে দেখা গেছে যে এখানে এই এটার আয়তনটা সাম্প্রতিককালে প্লাবন সমভূমির পরিমাণ অনেক বেশি। এই ক্ষেত্রে আমরা জানব যে এই বাংলাদেশ সমতল ভূমির পরিমাণেই বেশি। এখানে বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ এবং সেই নদীমাতৃক বাংলাদেশ, নদী জালের ন্যায় বিস্তৃত বাংলাদেশ দক্ষিণাঞ্চল, নদীর সংখ্যা অনেক বেশি সেইখানে দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, অর্থাৎ বদ্বীপ এই কারণেই বলা হয়েছে যেহেতু এখানে বাংলাদেশের উত্তরে সেই আমরা জানি ভারতের মেঘালয় আসাম রাজ্য রয়ে গেছে, অর্থাৎ এখান থেকেই যেই ব্রহ্মপুত্র নদটা যখন বাংলাদেশে প্রবেশ করে এইটা, আর এখানে পশ্চিমে রয়ে গেছে পশ্চিমবঙ্গ, ভারত। এখানে এই পশ্চিমবঙ্গ পশ্চিম দিক থেকে যে গঙ্গা নদী যেটা বাংলাদেশে এখানে ঢুকেছে এইটা, আর এই ব্রহ্মপুত্র নদ এখান থেকে ঢুকেছে। আর পূর্ব দিক থেকে আর একটা হচ্ছে এইখান থেকে যেই নদী যেখানে ঢুকেছে এটা সেই ইয়েগুলি আছে, এই যে ব্রহ্মপুত্র নদ, আসাম, আর এখানে এই সেইগুলো হইতে আরও যে পরবর্তী মেঘনার যে নদীগুলো ওখান থেকে আসছে। এই আসার পরে যে প্লাবন যে এলাকাগুলি সৃষ্টি হয়েছে, সমভূমির সৃষ্টি হয়েছে, এটাই বদ্বীপ আকারে সৃষ্টি হয়েছে বলেই এটা পৃথিবীর মধ্যে বাংলাদেশটা হচ্ছে একটি বৃহৎ বদ্বীপ নামে পরিচিত। কারণ আমরা এখানে বাংলাদেশের যদি আমরা সীমানা অর্থাৎ সীমা ধরি, উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে। এখন উত্তরে বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের মেঘালয় আসাম রাজ্য, আর পূর্ব রয়েছে আসাম, ভারত ত্রিপুরা এবং ভারত মিজোরাম রাজ্য, এবং উত্তর, দক্ষিণ এবং পূর্ব অঞ্চল যেটা সেই মায়ানমার এটা রয়েছে। আর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আমরা জানি। বাংলাদেশের পশ্চিমে রয়ে গেছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারত পশ্চিমবঙ্গ এখন দেখা গেছে। তাহলে আমরা এটা লক্ষ্য করব যে বাংলাদেশের উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি আমরা এখন লক্ষ্য করতে পারলাম। সেজন্যই এখন এই বাংলাদেশের অধিকাংশই সমভূমি সাধারণত রয়ে গেছে। সমভূমিতে যে ফসল উৎপাদন হয়, আমাদের বাংলাদেশের যে সমভূমি রয়েছে তাতে আমাদের অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ অর্জন করার ক্ষেত্রে এই সমভূমির গুরুত্বটা অনেক বেশি। নদীমাতৃক বাংলাদেশ, যাই হোক, আমরা এখন এগুলি যেমন যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি যেমন রয়েছে এখানে দিনাজপুরের গড় উচ্চতা 37, অর্থাৎ দিনাজপুরের গড় উচ্চতা হলো 37.5 মিটার, অর্থাৎ ভূমি থেকে এই উচ্চতা 37.50 মিটার, এবং বগুড়ায় উচ্চতা হলো 20 মিটার, এবং বগুড়ার এই সমস্ত এখানে 20 মিটার। এরপর হচ্ছে ময়মনসিংহ 18 মিটার, ময়মনসিংহের এখানে 18 মিটার ভূমি সমতল থেকে 18 মিটার উচ্চতা। এরপর নারায়ণগঞ্জ এবং যশোরে 8 মিটার উচ্চতা ভূমি থেকে। এরপর বাংলাদেশ রংপুর, দিনাজপুর, যে কতগুলি বাংলাদেশের সমভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর রংপুর, দিনাজপুর, এটাকে পাদদেশীয় সমভূমি বলা হয়। দিনাজপুর এবং রংপুরে এই এলাকাগুলিকে পাদদেশীয় সমভূমি বলা হয়। 2 ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুমিল্লা,
এখানে প্লাবন সমভূমি ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা এই এলাকাগুলিকে বলা হয় প্লাবন সমভূমি। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা বদ্বীপ সমভূমি। ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, কুষ্টিয়া এই সমস্ত এটাকে বলা হয় এই সমভূমি অর্থাৎ বদ্বীপ সমভূমি নামে পরিচিত। এরপর আছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম উপকূলীয় সমভূমি অঞ্চল। এরপরে এই অঞ্চলগুলিতে সাধারণত এছাড়া আরেকটা হচ্ছে বাংলাদেশের স্রোতস বাংলাদেশ, সেই যে এই সমুদ্রে যেটাকে আমরা পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা কিছু অংশ নিই, যে বনভূমি রয়েছে বাংলাদেশে এটাকে বলা হয় সেই স্রোতস সমভূমি। সেই বনভূমি বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেই জন্যই বাংলাদেশের দেখা যাচ্ছে বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে দেখা যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ, তার নদীর আয়তন হচ্ছে ৯,৪০৫ বর্গ কিলোমিটার। নদীর সংখ্যা হচ্ছে বাংলাদেশে ৯,405 বর্গ কিলোমিটার এবং বনভূমির পরিমাণ হচ্ছে বনভূমিও কম বাংলাদেশের, নদীর সংখ্যাও কম, সমভূমির সংখ্যা অনেক বেশি। নদীর সংখ্যা হিসেবে দেখা যাচ্ছে যে ৯,405 ৯,504 বর্গ কিলোমিটার হচ্ছে নদী, আর হলো ২১,৬৫৭ কিলোমিটার হচ্ছে বনাঞ্চল বাংলাদেশে। তাহলে এখানে বনাঞ্চল বাংলাদেশে রয়েছে, সিলেটে রয়েছে, তারপরে পার্বত্য এলাকাগুলিতে রয়েছে, মধুপুর, বড়াইগড় রয়েছে। এখানে এই সমস্ত এলাকাগুলি দেখা যাচ্ছে বাংলাদেশের বনভূমির পরিমাণ হচ্ছে ২১,৬৫৭ বর্গ কিলোমিটার। তাহলে এখন বনভূমি এবং নদী এই দুটো যোগ করার পর বাকি যেটা থাকবে সেই অঞ্চলগুলি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিককালে প্লাবন সমভূমির আয়তনটাই সবচেয়ে বেশি। আর এছাড়াও বাংলাদেশের আরও বাংলাদেশের দক্ষিণ এলাকার যে অবস্থা, আমরা যেই ভবিষ্যতে এটার যে আমরা আরও যেটাকে আমরা চর হিসেবে যে বাংলাদেশের বৃদ্ধি, উপকূলীয় এলাকা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সেই ক্ষেত্রে যদি আরও ভবিষ্যতে আমাদের যদি আরও বেশি আয়তন বাড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমাদের এই অঞ্চলগুলিকে বাংলাদেশ ভূপ্রকৃতি অনুসারে আমরা 3 ভাগে ভাগ করলাম। এটা নিয়েই অবশ্যই একটা মানচিত্র একটা অঙ্কন করলেই বাংলাদেশের কোন অঞ্চলগুলি কোথায়, বাংলাদেশের যে 24টা জেলা আছে কোন জায়গাটা কোন জেলা, এই সঠিকভাবে যদি চিহ্নিত না করা যায় তাহলে কখনো পরীক্ষায় অর্থাৎ বাংলাদেশের মানচিত্র সম্পর্কে পুরো ধারণাই থাকতে হবে, না হয় একজন শিক্ষার্থী সঠিক স্থানটা চিহ্নিত করতে পারবে না। হয়তো পরীক্ষার সময় এরকম মানচিত্র আঁকতে আসতে পারে বা এরকম মানচিত্রটা উদ্দীপক হিসেবে থাকলো। এখন বলা হলো যে সাম্প্রতিককালে প্লাবন সমভূমিগুলিকে চিহ্নিত করো, অথবা প্রাচীন যুগের পাহাড় সমূহ কোথায় রয়েছে সেটা চিহ্নিত করো, প্লাস্টোসিনকালের সোপান সমূহ কোথায় আছে চিহ্নিত করো। এটাই সঠিকভাবে যদি জানা না থাকে মানচিত্র, তাহলে ওই পুরা এখানে কোনো কিছুই সঠিকভাবে করা যাবে না। সেজন্যই একজন শিক্ষার্থীর জন্য মানচিত্র জানা এবং ধারণা রাখা একান্তই প্রয়োজন। এখন এটা থেকে আমাদের কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, আমরা এই পরবর্তী পর্যায়ে আমরা একটা নমুনা স্বরূপ কয়েকটা প্রশ্ন আমরা লিখে দিচ্ছি বোর্ডে, এটা খেয়াল করে শুনতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটাই মনে করো আমরা এখানে এইটাই হয়তো উদ্দীপক হিসেবে একটা বাংলাদেশের মানচিত্র, এরকম একটা মানচিত্র অঙ্কন করা থাকলো, এটাই হলো উদ্দীপক। এখন এটা যদি উদ্দীপক হয় তাহলে উদ্দীপক থেকে আমরা কিছু প্রশ্ন তৈরি করলাম। এখানে কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতার দক্ষতার প্রশ্ন এরকম আসতে পারে। এটা থেকে অনেক ধরনের অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, আবার অনেক ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি। খুবই সহজ প্রশ্নের উত্তর। এখানে সর্ববৃহৎ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা আমরা এখানে এই পার্বত্য এলাকাগুলির মধ্যে রয়েছে, এটা এখানে তিনটি জেলা রয়েছে, কক্সবাজার,
রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি, এই এলাকাগুলি, এই পার্বত্য এলাকা, এটা চট্টগ্রাম, এই পার্বত্য এলাকার মধ্যেই বাংলাদেশের যেই পাহাড়গুলি শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, তার ভিতরে বান্দরবানের সর্বোচ্চ শৃঙ্গ, যেটাকে বলা হয় বিজয় শৃঙ্গ, অর্থাৎ তাজিং ডং, একটা হলো কেওপাডা ডং, আর একটা হলো তাজিং ডং। তাজিং ডংয়ের হলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এটার প্রশ্ন উত্তর এটা, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাহলে বলতে হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং। তাহলে সেই বান্দরবনে অবস্থিত তাজিং ডং, সেটা বা বিজয় পর্বত নামে পরিচিত, এটা বাংলাদেশ সর্ববৃহৎ গেল। এটা জ্ঞানমূলক প্রশ্ন, আমরা বইয়ের থেকেই উত্তর সরাসরি পেয়ে যেতে পারি। খতে হলো প্লাস্টেশন কালের সোপান সমূহ বলতে কি বোঝায়? প্লাস্টেশন কাল আগেই তোমাদের বলা হয়েছে যে প্লাস্টেশন কালের সোপান সমূহ বলতে আমরা 2500 বছর পূর্বে, অর্থাৎ ভূমির যে অবস্থান যেটা ছিল, যেই যুগটা ছিল, সেই যুগটাকেই বলা হয় প্লাস্টেশন কালের সোপান সমূহ বলতে এইটাই বোঝায়। এখানে যেই ধরনের পাহাড় পর্বত, এই যে প্লাস্টেশন কালে যে পাহাড় পর্বতগুলি রয়েছে, হ্যাঁ, এই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলি এগুলি, আর প্লাস্টেশন কালের সময় যেমন আছে বরেন্দ্রভূমি, মধুপুর বয়ালুর ঘর এবং লালমাই পাহাড়, এই যে পাহাড়গুলি সাধারণত দেখা যাচ্ছে, এইটাই প্লাস্টেশন কালের সোপান সমূহ। যে এই পাহাড়গুলি রয়েছে, এটার বর্ণনা, আকৃতি, প্রকৃতি, এটার সম্পর্কে বিস্তারিত একটু 2 নম্বর উত্তর করে যতটুকু বলা যায় সেটাই বলতে হবে। তাহলে আমরা এই যুগ, এই যে 2500 বছর পূর্বের যে যুগের যে ধরনের পাহাড় রয়েছে, সেটাকেই বলা হয় প্লাস্টেশন কালের সোপান সমূহ বলতে আমরা এটাই বুঝি। এরপর আসছে প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতার প্রশ্ন। এটা থেকে আমরা কি প্রয়োগমূলক প্রশ্ন, যেমন মানচিত্রে পি একটা, যে কোনো একটা চিহ্ন, যেমন পি স্থান চিহ্নিত ভূপ্রকৃতি, অর্থাৎ এই জায়গাগুলিকে আমরা এটাকে পি ধরলাম, এই এলাকাটাগুলি পি ধরলাম, এটাও এই পি এলাকাগুলির যে পাহাড়গুলি রয়েছে, এই পি এলাকার পাহাড়গুলির ভূমিরূপটা কীরকম, সেটার সাথে কি বলছে স্থান, এটাকে পি চিহ্নিত দেওয়া হবে। মনে করেন এরকম যদি আসে একটা উদ্দীপক, এখানে পি থাকলো, স্থান চিহ্নিত ভূপ্রকৃতি এখানে, অর্থাৎ এইটার ভূপ্রকৃতি কি হলো, এটা প্লাস্টেশন কালের সোপান সমূহ ভূপ্রকৃতির বর্ণনা হবে। প্লাস্টেশন কালের সোপান সমূহ বর্ণনা দিতে হবে। যদি বর্ণনা দিতে পারি তাহলে আমাদের জানতে হবে পি চিহ্নিত কোন জায়গায়, যেখানে পি চিহ্ন দেওয়া হলো, এটা সাধারণত প্লাস্টেশন কালের সোপান সমূহ কিরকম হতে পারে, সেই জায়গাগুলি, এই পাহাড় সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। তাহলে আমরা এই 3 নম্বর উপযুক্ত করে এই উত্তরটা জানতে হবে। এরপর আসতেছে, মনে করেন এখানে এটা কিউ, এই এলাকাটা কিউ ধরা হলো, আবার এই এলাকা আর ধরা হলো, এইখানটা আর ধরা হলো, আর এই একটা পাহাড়, এইখানে একটা কিউ, এবং এখানে যদি কিউ ধরা হয়, এখানে আর ধরা হয়, তাহলে প্রশ্ন কি দাঁড়ায়, কিউ ও আর চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য আছে কি? তাহলে এইখানের যে কিউ যদি হয়, এখানে যদি আর হয়, তাহলে এইখানের পাহাড় একই রকমের কিনা, এটার সাদৃশ্য কি বা বৈসাদৃশ্য কি, যদি থাকে তাহলে বর্ণনা দিতে হবে, আর যদি না থাকে তাহলে সেটাও বর্ণনা দিতে হবে। তাহলে আমার জানতে হবে যে এই এলাকাগুলোর কি কোন ধরনের ভূপ্রকৃতি, এই এলাকাগুলির কোন ধরনের ভূপ্রকৃতি জানতে হবে। আর বিশেষ করে এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক এরকম যে প্রশ্ন আসবে সেটাও না, এছাড়া আসতে পারে যে বাংলাদেশ প্লাবন সমভূমি, অর্থাৎ বনাঞ্চল, বাংলাদেশের সেই স্রোতস বনভূমির বর্ণনা দিতে পারে। তাহলে স্রোতস বনভূমি কোথায় আছে, এটা আমরা অবশ্যই সুন্দরবন যে বনগুলি যেটা রয়ে গেছে, সেই স্রোতস বনভূমি, এই বনভূমির বর্ণনা দিতে পারে। এখন সুন্দরবন যে কোথায়, সেই জায়গাটাও সঠিকভাবে চিহ্নিত করে দেখাতে হবে। সঠিকভাবে চিহ্নিত না করতে পারলে কিন্তু উত্তর মানচিত্রে কোনো নম্বর দেওয়া হয় না। এই জন্য আমাদেরকে অবশ্যই পড়ার সময় জানার সময় বুঝতে হবে, বইয়ের সাথে সম্পর্ক রেখে কোন অঞ্চলগুলি, কোন জায়গাটায় কোথায় আছে, কি অঞ্চল আছে, সেটা জানতে হবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমাদের এই মানচিত্র বারে আমরা অঙ্কন করব, এবং মানচিত্র সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে পুরো একেবারে নম্বরে পাওয়া যাবে। সেজন্য আমরা অবশ্যই অবজেক্টিভও বেশি বেশি করে আমরা এটা নিয়ে চর্চা করব।
অবজেক্টিভভাবে যাতে উত্তর দিতে পারি, এবং সৃজনশীল প্রশ্ন যে ধরনেরই আসুক না কেন সেটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। তাহলেই আমাদের দেখা যাবে যে আমরা প্রশ্ন উত্তর ভালো করে করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই ভূগোল ও পরিবেশ বিষয়ের আজকের এই অধ্যায় শেষ করলাম। সকলকে ধন্যবাদ।